আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা এবং নমস্কার জানিয়ে আমার কথা বলা শুরু করছি। ইতিমধ্যে অনুরোধ করব ভবেশ তার ভালোবাসার দৃষ্টিভঙ্গি থেকে যেসব কথাবার্তা বলেছে সেগুলো ভুলে যাবেন এবং আমাকে মার্জনা করবেন আজকের এই আলোচনার অসম্পূর্ণতার জন্যে। আমিরও শরীরটা খারাপ নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝখানে, তো এরকম মাঝে মধ্যে হয়, অনেকদিন বেঁচে থাকতে গেলে শরীর তো আর কারো বশ মানে না। আর সেই সব সহ্য করে আমি এখনো থিয়েটারে কাজই যেমন করে চলেছি, তেমনি থিয়েটারের সঙ্গে আরো যেসব কাজ তাও করি। তার মধ্যে একটা হচ্ছে থিয়েটার নিয়ে কথা বলা, মাঝে মধ্যে থিয়েটার নিয়ে লেখালেখি করা। তো আজকের এই আলোচনাতে ঢোকার আগে খুবই দুরূহ বিষয়, আমার মতো লোকের পক্ষে এর প্রতি এর যথাযথ বিচার করা, নিষ্পত্তি করা খুব মুশকিল। আমি তার চেষ্টাও করব না, কিন্তু আমি এইটা বলবো যে আজকের এই আলোচনা যারা আয়োজন করেছেন তারা যখন আমার কাছে যান, রামকৃষ্ণ ভট্টাচার্য, চারবাদ, লোকায়ত ট্রাস্টের বন্ধুরা, আমি প্রথমেই রাজি হয়েছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে যার নামে এই বক্তৃতা উৎসর্গিত সেই রামকৃষ্ণের সঙ্গে আমার অনেক দিনের অনেক আলাপ পরিচয় স্মৃতি জড়িয়ে আছে। যেমন ভালোবাসতাম ওকে, তেমনি শ্রদ্ধা করতাম। তেমনই একজন বিরল মানুষ যাকে বয়সে কম হওয়া সত্ত্বেও আমার সমীহ করতে, ভালোবাসার সঙ্গে সঙ্গে শ্রদ্ধা করতে বিন্দুমাত্র দ্বিধা হয়নি। আর রামকৃষ্ণের মধ্যে যেটা খুব লক্ষণীয় ছিল, সবাই যারা তাকে চিনতেন তারা দেখেছেন যে পাণ্ডিত্যের প্রগাঢ় অহংকারে নিজের চারপাশে বেড়া তুলে যেসব পণ্ডিতরা ঘুরে বেড়ান, তাদের সেসব বোকামিকে বুড়ো আঙুল দেখিয়েও ছিল একেবারেই সহজ মানুষ এবং খুব সতেজ সজীব আগ্রহ ছিল সমস্ত বিষয়ে। এনিথিং আন্ডার দ্য ব্লু স্কাই। আমার তো মনে পড়ে আমি ওর সঙ্গে ক্রিকেট নিয়েও কথা বলেছি এবং গোয়েন্দা গল্প নিয়েও। আর আমাদের এই শ্যামবাজার পড়ায় আমার নাটকের দল, আমার হাতে খড়িও নান্দিকারে, সেটাও শ্যামপুকুরে। পরে আমরা থিয়েটার উৎসবের দল করি, সেটাও শ্যামবাজারে মনোজের সৌজন্যে যে ঘরটি আমরা পাই, মনোজ মিত্রের সৌজন্যে পাল স্ট্রিটে। এবং আমাদের প্রধান আড্ডা ছিল শ্যামবাজার কেন্দ্রিক। ওখানে এককালে ইউনাইটেড কফি হাউস ছিল, এখন যেখানে হরলালকার দোকান হয়েছে, আর তার পাশে ইকোনমি চায়ের দোকান। ওইখানে সব আমাদের দুপুরে বিকেলে থিয়েটারে করার পরে রাত্রিবেলা ওখানে দাঁড়িয়ে আড্ডা হতো। এবং সেখানে যখনই রামকৃষ্ণ দেখা পেতাম বুঝতে পারতাম যে ও খালি কেতাবি পড়াশুনোর মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চায় না, এবং ওই ঝকঝকে চোখ, স্মিত হাসির আড়ালে যেসব কথা বলতো তাতে বোঝা যেত যে ওর কোনো ফাঁকি নিয়ে কথা বলছে না, ভেতর থেকে কথা বলছে। এবং আমাদের থিয়েটার দেখতো, যেটা আমার সবচেয়ে ভালো লাগতো। লেখাপড়া জানা মানুষরা থিয়েটার নিয়ে কথা বলেন, থিয়েটার নিয়ে কথা বলা তো সবচেয়ে সোজা, সবাই বলেন। আজকে এখানে যদি ইতিহাস বা ইকোনমিক্স বিষয়ে কোনো প্রস্তাব আছে তাই নিয়ে অনেকেই কথা বলবেন না, কিন্তু থিয়েটার নিয়ে কথা বলতে সমস্ত বাঙালি তৈরি, কারণ সেটা প্রায় সবাই করেও থাকেন। সবাই মনে মনে অভিনেতা, দু একজন খালি অভিনয় করে নাম করে ফেলে, কিন্তু যারা করেনি তারা সবাই বাঙালি জন্মসূত্রেই। প্রতিহিংসা, প্রায়শ্চিত্তের গল্প গড়ে ওঠে ওরেস্তেসে। এইখানে রাজনীতি একবারে অনুসরণ করছে আগামী নাটককে। পৃথিবীর প্রথম নাটক জেজুরিটের জন্মেরও 500 বছর আগে, অর্থাৎ আমাদের পৃথিবীর একটা আদি সভ্যতা, গ্রিক সভ্যতার সূত্রপাতের সঙ্গে সঙ্গে জড়িয়ে গেছে থিয়েটার। আর এর পরের কাছে যদি আসেন সোফোক্লেস, তাহলে তাঁর ট্রিলজিটা একটা পলিটিক্যাল থিয়েটারের ট্রিলজি। রেক্স এডিপাস বলে সাহেবরা যাকে বলে, তিরান্নুস অডিপুস, রাজা অডিপাউস নামে সৌম্যমিত্র অভিনয় যা বিখ্যাত হয়ে আছে আমাদের এখানে, সে অডিপাউসের গল্প।
তা সেই নাটকের দ্বিতীয় পর্বে দ্বিতীয় নাটকে আন্তিগণের কাহিনী, এবং তারপরে তৃতীয় অংশে অয়দিপুস অ্যাট কোলোনাস, নির্বাসিত অয়দিপুস যেখানে কোলোনাসে বসে নিজের সারা জীবনের দিকে তাকে ফিরে তাকাচ্ছে, এবং সেরকম মহান নাট্যকাব্য খুব কম রচিত হয়েছে। তো এখানে আপনারা দেখবেন যে বিদেশের ছেলে অয়দিপুস চিবাই নগরীতে আসে, এবং হ্যাঁ, এটা একটা আমার সর্বনাশের কথা বলে রাখা উচিত ছিল, মানে অয়দিপুসের সর্বনাশ না, আমাদের আধুনিক সভ্যতার সর্বনাশ। এই যন্ত্রটি যদি একটুখানি বন্ধ করে রাখেন এই সময়টা, যারা আছেন বা যারা খুব ব্যস্ত। হ্যাঁ, তো যখন আসেন তখন তিনি যে নিয়তির জালে জড়িয়ে পড়েন, তার যে বিয়ে হয় যে নারীর সঙ্গে, সে যে তার মা, এবং তারই গর্ভে আবার এবং অয়দিপুসের ঔরসে তার সন্তান জন্মলাভ করে। ইয়োগাসে যেখানে চিৎকার করে বলে, হায় আমি কি করেছি, আমি পিতার গর্ভে পিতা এবং স্বামীর গর্ভে স্বামীর জন্ম দিয়েছি। সেই হাহাকারের গল্পের মধ্যেও কিন্তু গণতান্ত্রিক প্রশ্ন আছে। গ্রিস দেশটাই ছিল গণতান্ত্রিক, নগর রাষ্ট্র। এথেন্স কিংবা স্পার্টা আলাদা আলাদা দেশ, এবং সেখানকার মানুষরা তারাই তাদের ভাগ্য নির্ধারণ করত, তারাই অয়দিপুসকে রাজা করেছিল। এবং যখন সেই দেশে ভয়ঙ্কর সর্বনাশের ছায়া ঘনিয়ে আসে, তখন যখন দৈববাণী হয়, তখন অয়দিপুস ইচ্ছা করলে সেটাকে অস্বীকার করতে পারতো, কিন্তু সে বলেছিল যে না, আমাকে খুঁজে বার করতে হবে। কারণ এই সত্যের অনুসন্ধান করতে গিয়ে যে জটিল জালে অয়দিপুস জড়িয়ে পড়ে, তাদের রাজনৈতিক প্রশ্ন জড়িয়ে আছে। আর পরের নাটকটায় যখন অয়দিপুসের অবসান, মানে চলে গেছেন তিনি ছেড়ে, চোখের মধ্যে কাঁটা ঢুকিয়ে দিয়েছেন, কারণ রানী ইয়োকাস্তে আত্মহত্যা করেছিলেন, আপনারা জানেন। সেই তার পরবর্তী অংশে আন্তিগোনে যখন, এবং অয়দিপুসের শালক ক্রেয়ন তখন রাজা হয়েছে, দুই ছেলের মধ্যে এক ছেলে সেখানে পড়ে আছে, অয়দিপুসের ছেলে, এবং তাকে সমাধিস্থ করা যাবে না। এর প্রতিবাদে যখন আন্তিগোনে অয়দিপুসের মেয়ের কথা বলে উঠছে, তখন তার মধ্যে চিরকালের একজন মেয়ের কথা শুধু না, একটা প্রতিবাদী মানুষের কথা হচ্ছে, এবং তাই থেকে যে ডিবেট তৈরি হচ্ছে সেটা একটা মহান নাটক। সেটা আপনারা জানেন যে এতটাই সমস্ত সময় কালকে পার হয়ে আছে যে তারপরে তাই থেকে ফ্রান্সে জাঁ আনুই আরেকটা নাটক করেছিলেন, যে নাটক থেকে আবার নাটক করেছিলেন আমাদের বাংলায় চিত্তরঞ্জন ঘোষ, যে নাটক থেকে নাটক করেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, কেয়া চক্রবর্তী, যে নাটক এখন আবার এই মুহূর্তে কলকাতার রঙ্গমঞ্চে অভিনয় হচ্ছে এখনকার বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সাহচর্যে, একজন বড় নির্দেশকের পরিকল্পনায়, এবং মানুষ দেখছে এবং দেখে সমকালে ছায়া খুঁজে পাচ্ছে। রাজনৈতিক থিয়েটার হিসেবে বন্দিত হচ্ছে, সেটি এখনকার সময়ের সঙ্গে পদে পদে মিলে যাচ্ছে। আর এরপরে যাকে আমি, যার দিকে আমার চোখ ফেরে, আরিস্টোফেনিস, আমি ইউরিপিডিসের কথা বললাম না এখানে, মেদেয়ার কথা নিশ্চয়ই বলা যায়, কিন্তু আরিস্টোফেনিসের কমেডিগুলো, দ্য বাকি, দ্য ফ্রগ, অভিনেতা, সেখানে কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু রামকৃষ্ণ সেরকম লোক ছিল না, ও খুব দেখতো, দেখে কথা বলতো, এবং তোষামত করে কথা বলতো না। এইসব কারণে একটা সতেজ মানুষের সঙ্গে দেখা হওয়ার স্মৃতি আমাকে তাড়িত করে আজকের আলোচনায় আসতে। আরো যে বলছিলাম যে অনুসন্ধানের বিষয় ছিল বহুমুখী, আপনারা প্রকাশিত বইপত্র দেখলেও বুঝতে পারবেন, সিরিয়াস অনুসন্ধানের একটা ঐতিহ্য তৈরি করে গেছে, এবং এই স্মারক বক্তৃতা নিশ্চয়ই সেই ঐতিহ্যেরই একটা ইঙ্গিত, স্পষ্ট ইঙ্গিত বহন করে। তাই থেকে আমার মনে হচ্ছে তাহলে যদি আলোচনা থাকতে পারে খুব ভালো লাগবে। এইবার আমার দ্বিতীয় সমস্যা শুরু হয়, দু একটা ভূমিকা করে আমি মূল কথায় আসছি। দ্বিতীয় সমস্যা শুরু হয় যখন যেটা কি নিয়ে আলোচনা হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়। সিদ্ধার্থ এবং তার বন্ধুরা থিয়েটার উৎসবের ঘরে যান, আমাদের শ্যামবাজারের ঘরে, এবং আমরা দুপক্ষ কথা বলে ঠিক করি যে যেহেতু আমি থিয়েটারের মানুষ, আমার থিয়েটার নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি, অন্য কোনো বিষয়ে আমার তেমন দখলও নেই যে আমি মানুষের কাছে দু চারটে কথা বলবো, তখন ঠিক হয় যে আমরা বিষয়টা ঠিক করি রাজনৈতিক থিয়েটারের গতি প্রকৃতি।
গোড়াতে আপনাদের বলি এ সম্পর্কে আমি যা কথা বলবো তা পণ্ডিতের দৃষ্টিভঙ্গি থেকে বলবো না। আমি একজন থিয়েটারের কারিগর, হাতে কলমে থিয়েটারে কাজ করছি বহুদিন ধরে, 65 বছর ধরে থিয়েটারে কাজই করছি, যতদিন অনেক সময় মানুষের পরমায়ু অতটা দীর্ঘ হয় না। এবং করতে করতে বুঝতে পেরেছি যে কিছুই শেখা হয়নি। ফলে এখন আমি নিজেকে থিয়েটারের ছাত্র বলেই মনে করি। ফলে গুরুগিরিতে আক্রান্ত হইনি বলে আমি আমার মতো করে যখন যেমন সমস্যার মুখোমুখি হই উত্তর খুঁজি। অনেক সময় থিয়েটারের মধ্যে উত্তর না পেলে ইতিহাস, ভূগোল, সমাজ, রাজনীতি সবই হাতড়াতে হয়, যারা পাণ্ডিত্যের লোভে নয়, আমার সমস্যাটাকে বোঝার তাগিদে। সেরকম করে আমি রাজনৈতিক থিয়েটারকেও দেখেছি। কিন্তু আমার মনে হলো পরে যখন ভাবলাম যে এটা নিয়ে কথা বলতে হবে এবং সময় এসে পড়েছে, তখন বিষয়টার দিকে তাকিয়ে মনে হলো তো মস্ত ব্যাপার, এটাকে একটুখানি কেটে ছেটে ছোট করা দরকার। রাজনৈতিক থিয়েটারের গতি প্রকৃতি মানে অসীম ব্যাপার। একটি সারা পৃথিবীর রাজনৈতিক থিয়েটার নিয়ে কথা হবে নাকি সারা কালের, সমগ্র কালের থিয়েটার নিয়ে কথা হবে? অনাদি অনন্ত নিয়ে কথা বলার জন্য 45 মিনিট সময় কি যথেষ্ট নাকি? মানে আপনারা আন্দাজ পেয়ে গেলেন যে এর থেকে বেশি আমি বলবো না, সেখানে ভয় কিছু নেই। তো তখন মনে হয় এটা একটা কোথাও ইতিহাস, ভূগোলের দাঁড়ি লাগানো দরকার, কাটছাট করা দরকার। কিছু মনে করবেন না, আমি এরকম করেই কথা বলি। আমার যারা থিয়েটারের বন্ধু তারা আমার এই ঢংটা জানেন, আর আমি তাদের সঙ্গে কথা বলতে অভ্যস্ত বলে আজকে আমার একটু অস্বস্তি হচ্ছে। কারণ এখানে যারা বুধ মণ্ডলী বসে আছেন, বিশিষ্ট মানুষেরা, তারা সবাই তো থিয়েটারের ছাত্র নন, থিয়েটারের কর্মী নন, অনেকে হয়তো থিয়েটারের দর্শক, থিয়েটারের তন্নিষ্ঠ দর্শক, থিয়েটার সম্পর্কে অনেকে আমার থেকে বেশি জানতেও পারেন। কিন্তু আমরা থিয়েটারের লোকেরা, হাতে কলমে কাজ করা লোকেরা যে ভাষায় কথা বলি, যেটা আমার পক্ষে স্বচ্ছন্দ, সেটা আপনাদের পক্ষে নাও হতে পারে, তথাপি আমাকে মার্জনা করবেন। তো এটাতে আমার মনে হয় তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই রাজনৈতিক থিয়েটারের আগে বাংলা শব্দটা অন্তত যোগ করে নিই, এটা বোঝাবার জন্য যে সারা পৃথিবীর আন্তর্জাতিক রাজনৈতিক থিয়েটারের প্রেক্ষাপট আমরা আজকে আলোচনা করব না। বাংলা বলতো আমি এই রাজ্যের, এই পশ্চিমবাংলা থিয়েটারের কথাই মূলত বলবো। কারণ আপনারা জানেন যে আধুনিক বাংলা থিয়েটারের একটা বড় অংশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে গড়ে উঠেছে গত 50-55 বছর ধরে, 71 সালের পর থেকে বিশেষ করে। এবং সেটাও খুব জোরালো একটা থিয়েটার, যেখানে রাজনীতি খুব বড় ভূমিকা নিয়েছে, এখনো নিচ্ছে, এই মুহূর্তে আরো বেশি করে নিচ্ছে। বারবার জল খাচ্ছি বলে বিরক্ত হবেন না, আমার উপায় নেই, আমার একটুখানি জলের ঘাটতি আছে। তো সেটাকে বাদ দিয়ে শুধু আমাদের এই রাজ্যের বাংলা থিয়েটারের আলোচনা, এবং তাতে আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, সমকালীন বা সাম্প্রতিক। অর্থাৎ সাম্প্রতিক বাংলা আমার সুবিধা মতো বেছে নেব গত শতাব্দীর দ্বিতীয় অর্ধটা, যেখানে 50-60-এর দশক থেকে সেই শতাব্দীর শেষ পর্যন্ত যে সময়টা আমরা থিয়েটার করেছি, আমাদের মতো মানুষেরা যারা আজকে প্রান্তিক বয়সে পৌঁছে তাদের ফেলে আসা থিয়েটারের দিকে তাকাচ্ছেন, ওই সময়টায় আমরা যারা কাজ করেছি, হাতে কলমে গড়েছি, ভেঙেছি, দেখেছি, সেখান থেকে দাঁড়িয়ে কথা বলবো। তার মানে বুঝতেই পারছেন আমার পণ্ডিতের যে নিরাপদ দূরত্ব, সেখান থেকে কথা বলার কোনো সুযোগ নেই। নৈর্ব্যক্তিকতা, অবজেক্টিভিটির যে দাঁড়ানো, ইতিহাস, সময়, সমাজকে বোঝবার জন্য যে নির্লিপ্তি দরকার, তাও আমার অনায়ত্ত। আমি একজন আসক্ত থিয়েটারের মানুষের মতো কথা বলবো, এবং বলতে গিয়ে দেখছি আমি তা সত্ত্বেও আমি এত কথা বললেও শেষ পর্যন্ত কিন্তু এই রাজনৈতিক থিয়েটারের কথা বলতে গেলে একটুখানি আন্তর্জাতিক প্রেক্ষিতের কথা ভাবতেই হচ্ছে। কারণ থিয়েটার কোনো বিচ্ছিন্নতায় গড়ে ওঠে না, সময়, কালে, মাটিতে সংলগ্ন। কার জন্য করা হচ্ছে, থিয়েটার কি করছে, তাই থেকে তার চরিত্র তৈরি হয়। কিন্তু এটাও তো ঠিক যে আমরা যে থিয়েটারটা করি, ইনক্লুডিং বাদল সরকারের থিয়েটার, প্রসেনিয়াম, নন প্রসেনিয়াম মিলিয়ে যে শহুরে থিয়েটারের ধাঁচাটা আমরা অনুসরণ করে আসছি আমাদের জীবন জুড়ে, বা প্রায় বলতে গেলে
এমনকি গিরিশচন্দ্রের নীলদর্পণের সময় থেকে আরম্ভ করেই এটা তো আসলে ইউরোপীয় থিয়েটারের মডেল অনুসরণ করে তৈরি হওয়া। নবজাগরণের ফলে ইংরেজি সাহিত্য সংস্কৃতির সঙ্গে যোগাযোগের ফলে আমাদের মানুষদের জেগে ওঠার গল্পর সঙ্গে তো এই থিয়েটারের সূত্রপাত এবং এর উদ্ভব বিকাশ। ফলে খানিকটা পরিমাণে আন্তর্জাতিক থিয়েটারের প্রেক্ষিতে একবার দ্রুত চোখ বুলিয়ে নিলে মন্দ হয় না, যাতে বোঝা যায় যে কত পুরনো আমাদের এই থিয়েটার এবং রাজনীতির সম্পর্ক। আমার তো ধারণা সমাজ যতদিনের পুরনো, রাজনীতি ততই পুরনো, আর সমাজ এবং রাজনীতি যতই পুরনো ততটাই পুরনো থিয়েটার। প্রায় একেবারে সমাজের মানুষের যুথবদ্ধ থাকার সময় থেকেই থিয়েটারের শুরু। আমি একেবারে 50,000 বছর আগের ফ্রান্সের গুহাগাত্রে সেই ছবির কথা বলবো না, যেখানে শিকারের দৃশ্য আছে, যেখানে দেখা যাচ্ছে যে একদল শিকারী একটা শিকারকে ফেলে বল্লম হাতে ঘুরছে। এটা যে একটা দৃশ্য বোঝা যাচ্ছে, কারণ যে লোকটি ভাল্লুকের পাঠ করছে, যাকে মারা হয়েছিল, তার ভাল্লুকের ছালের ভেতর দিয়ে মানুষের পা বেরিয়ে আছে। তেমন ওটা আসলে একটা শিকারের দৃশ্য, শিকারের অভিনয়ের দৃশ্য। সারাদিন শিকারের পরে শিকারীরা আর আগুনে ঝলসাচ্ছে পশু, পাশে বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চারা দাঁড়িয়ে আছে, তারা গল্পটা বলছে। তখন একজন ভাল্লুক সেজেছে, বাকিরা শিকারী। তার মানে পারফরমেন্স হচ্ছে, তারা রিক্রিয়েট করছে, আবার পুনর্নির্মাণ করছে তাদের সেই শিকারের অভিজ্ঞতা। সেই 50,000 বছরের পুরনো ইতিহাসে যাব না, কিন্তু যিশুখ্রিস্টের জন্মের 484 বছর আগে আগামেমনন নামের যে নাটকটি দিয়ে আমরা আধুনিক থিয়েটারের সূত্রপাত ধরি, স্কাইলাস বা এস্কেলিউসের, সেই আগামেমনন, ইফিগিনিয়া ইন আউলিস এবং ওরেস্টেস, তার যে সেই 3টে নাটকের ট্র্যাজেডি, ওতপ্রোতভাবে রাজনীতিতে অভিষিক্ত, নিষিক্ত। মানে সেখানে আগামেমননের গল্প শুরুই হয় যে তার যে অভিশাপ, তার যে জাহাজ চলছে না, শস্য হচ্ছে না, তার জন্য সে তার নিজের সন্তানকে, বড় মেয়েকে আহুতি দেয়। ইফিগিনিয়া ইন আউলিসে ব্ল্যাক এজ একটা পিরিয়ড আছে, প্রায় 1000 বছরের থিয়েটারে। তো আমরা 13th-14th সেঞ্চুরি রেনেসাঁ থিয়েটারে এসেও দেখবো যে শেক্সপিয়ার, মার্লো, বেন জনসন প্রধানত ইংল্যান্ডে, আর মলিয়ের, রেসিন বা কর্নেইল এরা ফ্রান্সে, আর নিশ্চয়ই কলদেরন স্পেনে, এরা সবাই মিলে যে নতুন থিয়েটার তৈরি করলেন। সেখানে তারা বললেন যে আমরা গ্রিক থিয়েটারের ওই কনসেপ্ট থেকে সরে আসছি, পৃথিবী পাল্টে গেছে, নিয়তি মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, আর সেই নিয়তির বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ছাড়া মানুষের আর কিছু করার নেই। এই বিশ্বাস থেকে সরে এসে নতুন রেনেসাঁ যুগ মানুষকে তার কেন্দ্রে স্থাপন করছে। আমরা মনে করি মানুষের সমস্ত কাজের জন্য মানুষ দায়ী। এই থেকে যে ট্র্যাজেডি উঠে আসে, যে কমেডি উঠে আসে, তাতে বারবার করে সমকালে ছায়া পড়েছে। আমি কিন্তু বলছি, আমি রাজনৈতিক থিয়েটার বলতে আজকে যা বলতে চাইবো আপনাদের কাছে, তার সঙ্গে এগুলো সম্পর্ক নেই, এগুলো সবই হচ্ছে ব্যাকড্রপ, পশ্চাৎভূমি। কিন্তু আমি বলতে চাইছি রাজনীতি এবং থিয়েটারের ভূমিকা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে যুগ থেকে যুগে। এবং তখন আপনারা দেখতেই পাবেন যে হ্যামলেট কিংবা ম্যাকবেথ কিংবা লিয়ারের মধ্যে, কিংবা এই মুহূর্তে কলকাতায় অভিনীত হয়েছে জুলিয়াস সিজারের মধ্যে বা অ্যান্টনিয়ান ক্লিওপাত্রার মধ্যে, কিভাবে সমাজ, ইতিহাস, ক্ষমতা, রাজনীতি, সিংহাসনের লোভ, দ্বন্দ্ব, ঈর্ষা, সমস্ত কিছু পরতে পরতে জড়িয়ে গেছে। এবং তার ফলে আজও সেগুলোর অভিনয় ক্রমাগত হয়েই চলেছে। এই কলকাতায় আমাদের বাংলা থিয়েটারেও হ্যামলেট নাটকের অভিনয় হয়েছে কিছুদিন আগে। এই মুহূর্তে ম্যাকবেথের চমৎকার অভিনয় হচ্ছে সরভুজ বলে একটি দলের, যারা আমাদের এই ঝাড়গ্রামের দিকে তরুণ প্রধান করে আমাদের ছাত্র তার দল। সেখানে তারা আমাদের লোকায়ত যে ফর্ম, লোকনাট্যের যে ফর্ম, সেটা ব্যবহার করে ম্যাকবেথের নতুন রহস্য বার করার চেষ্টা করছে।
আর আমি আজকেই টেলিগ্রাফে পড়ে এলাম যে জুলিয়াস সিজার 44 বিসি থেকে 2024 এডি এই নামে একটি বাংলা নাটক জুলিয়াস সিজার, শেক্সপিয়ারের জুলিয়াস সিজারকে নিয়ে অভিনয় হচ্ছে। অর্থাৎ শেক্সপিয়ারের নাটক এই মুহূর্তে আমাদের কলকাতা শহরেও জীবন্ত। কত ছবি হয়েছে আপনারা জানেন। এই মুহূর্তে যদি কেউ ইংল্যান্ডে যান, দেখবেন লন্ডনের টেমস নদীর পাশের যে ওয়েস্ট এন্ডে যে থিয়েটার যদি হাঁটতে হাঁটতে যান, তাহলে দেখবেন যে 30টার মধ্যে অন্তত 5টা থেকে 7টা হলে এখনো শেক্সপিয়ারের নাটকের অভিনয় হচ্ছে। এতটাই তিনি ইংল্যান্ডের জীবনের সঙ্গে বা সারা পৃথিবীর মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে গেছেন। এই সবই নিশ্চয়ই রাজনৈতিক থিয়েটার, কোনো সন্দেহ নেই। কিন্তু এইখানে একটা নতুন ব্যাপার ঘটে। এটা ফিউডাল যুগের লোকেরা, বুর্জোয়া সভ্যতার বিকাশের যুগ, সামন্ত যুগ। কিন্তু 18th সেঞ্চুরির শেষ দিকে নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডেও মনার্কির বদলে ডেমোক্রেসির সূচনা হয়। পার্লামেন্টে দুটো হাউস হয়, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স। হাউস অফ কমন্সে মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এবার থেকে দেশ চালাতে আরম্ভ করেন। ফলে নতুন একটা শ্রেণী উদ্ভব হয়, রাজনৈতিক নেতা এবং কর্মীদের শ্রেণী। রাজনীতি চালাবার জন্য খবরের কাগজ দরকার হয়, খবরের কাগজের জন্ম হয়। হুইগস অ্যান্ড টোরিজদের আলাদা আলাদা খবরের কাগজের জন্য সাংবাদিকদের জন্ম হয়। এবং যখনই রাজনীতির জন্ম হয়, তখন মানুষের নিজের অধিকার সম্পর্কে সচেতন হয় বলে ল কোর্টস, ইংল্যান্ডে অসংখ্য বিচারালয় গড়ে উঠতে থাকে। আইনজীবীদের সম্প্রদায় তৈরি হয়। অক্সফোর্ড, কেমব্রিজ এবং অসংখ্য বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজে ছেয়ে যায় দেশ। শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, এটা তো ছিল না। রাজারা ছিল আর প্রজারা ছিল, কৃষকরা ছিল তাদের লুণ্ঠন। তারই মাঝখানে বুর্জোয়া সভ্যতা গড়ে উঠেছে। রাজা এবং তাদের সৈন্য সামন্ত, আর তলা একদম পিরামিডের তলায় রয়েছে মানুষ। অনেক জটিলতা বেড়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেই জটিলতা নাটকের মধ্যে এনে ছায়া ফেলতে আরম্ভ করলো। এবং আমরা দেখতে আরম্ভ করলাম যে ডিকেন্স কিংবা দস্তয়েভস্কির উপন্যাসে এর প্রথম ছায়া পড়লো। আর তারপরে 19th সেঞ্চুরিতে এসে ডিকেন্স এবং দস্তয়েভস্কিও তাই। 18th সেঞ্চুরির শেষে আমাদের অবশ্য তখন পর্যন্ত পোপ এবং ড্রাইডেনের মধ্যে আগের যুগে এই ছায়া বেশি, ডেকাডেন্সের ছায়া বেশি। এলিজাবেথীয় যুগের রেনেসাঁর আভাস তখনও থেকে গেছে। কিন্তু ইবসেন বা বলসোয়াদির নাটকে প্রবলেম প্লে বলে চিহ্নিত হয়ে গেল এদের নাটক। এবং ডোলস হাউস, আপনারা বহুরূপী পুতুল খেলা অনেকে দেখেছেন, তাছাড়া পুতুল খেলার নানা ফরম্যাটে দেখেছেন। অল্পদিন আগে তরুণোদরা নির্দেশকও করেছিলেন খেলাঘর নাম দিয়ে। এনিমি অফ দ্য পিপল, সেটাও সৌম্য মিত্রের যুগান্তকারী অভিনয় দর্শচক্র নামে বিখ্যাত হয়ে আছে। মাস্টার বিল্ডার, এইসব ট্রিলজি আবার দেখিয়ে দিল যে মধ্যবিত্তের উদ্ভব এবং তাদের সমস্যা কি করে থিয়েটারে এসে পড়ছে। আর এরই মধ্যে আমার এই আন্তর্জাতিক প্রেক্ষিত নিয়ে বেশি সার্ভে করার ইচ্ছা নেই এবং তাতে অনেক সময় লাগবে এবং তার দরকারও নেই। আমাদের খালি এটা বুঝলেই হবে যে সমস্ত কিছুই পরবর্তীকালে আমাদের থিয়েটারের ভাবনাকে কিন্তু প্রভাবিত করেছে। আর 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে 3 জন লোক এসে ইউরোপীয় ভাবনার জগতে একটা আলোড়ন তুলে দিলেন। তার মধ্যে একজন নিশ্চয়ই ডারউইন, যিনি তার ইভলিউশন অফ দ্য স্পিসিসের তত্ত্বে প্রমাণ করলেন যে বিবলিক্যাল থিওরি, মানব জন্ম সম্পর্কে বাইবেলের গল্পটা ভুল। অ্যাডামকে তৈরি করলেন ঈশ্বর, আর অ্যাডাম একা বলে তার পাঁজরের হাত থেকে তৈরি হলো ইভ, আর তারা একদিন আপেল খেয়ে ফেলেছিল, নির্বাসিত হলো এবং তারা এসে পড়লো, এরা আমাদের পৃথিবীতে তৈরি হলো তাদের বাসের জায়গা। এইসব গল্প তুলে দিয়ে একটা মানুষের এককোষী প্রাণী থেকে বহুকোষী জটিল মানব দেহে যে বিবর্তন, সেটা যখন ডারউইন প্রমাণ করলেন, তখন অনেক অনেক ধর্মীয় অনুশাসন এবং শাস্ত্রের গায়ে লাগলো ধাক্কা। এবং তারই সঙ্গে মেন্ডেল জিন্সের যখন বললেন জিন্সের কথা এবং তার ফলে বংশগতির কথা,
তখন বোঝা গেল যে মানুষের জীবন চরিত্র তার স্বভাব নিয়ন্ত্রিত হয়। আর তারপরেই কার্ল মার্কস এসে বললেন তার বিখ্যাত দস ক্যাপিটাল নামক বইতে 1857 সালে, যে মানুষ খালি নিয়ন্ত্রিত হয় না, মানুষ সেই প্রাণী যে তার অবস্থাকে নিয়ন্ত্রণও করতে পারে। এই যে নিয়ন্ত্রিত হওয়া থেকে নিয়ন্ত্রকের ভূমিকায় চলে যাচ্ছে, এখান থেকে পরবর্তীকালে আপনারা জানেন যে লেনিনের নেতৃত্বে রাশিয়াতে মার্ক্সবাদের হাতে কলমে প্রয়োগ ঘটলো এবং একটা মার্ক্সের ভাবনাকে যেন সম্প্রসারিত করে বা খানিকটা পরিমাণে সেটাকে প্রায় চ্যালেঞ্জ করে কোনো ধনতান্ত্রিক দেশে, ইংল্যান্ডে কিংবা জার্মানিতে ঘটলো না, ঘটলো সামন্ততান্ত্রিক রাশিয়াতে। এবং তারপরে আপনারা জানেন যে মার্ক্সবাদের কথাই প্রায় মার্ক্সবাদ লেনিনবাদ নামে চালু হয়ে গেল। এই তত্ত্বটা দুজন মহামতি মানুষের নামই আছে। এই সব কিছুর প্রভাব এসে পড়লো থিয়েটারে এবং তৈরি হলো রাজনৈতিক থিয়েটারের তত্ত্ব, বেসিক তত্ত্ব, যেখান থেকে থিয়েটার শুধুমাত্র রাজনীতির প্রশ্নে ভাবিত হলো না, যেখান থেকে থিয়েটার একটা বিশেষ ধরনের রাজনৈতিক বোধের দ্বারা চালিত হতেও শুরু করলো। এই প্রভাবটা এসে প্রথম দেখা যাচ্ছে রমারওয়ালার পিপলস থিয়েটারের লেখাতে, পিসকাটারের পলিটিক্যাল থিয়েটারে এবং পরে ব্রেস্টের এবি থিয়েটার তত্ত্বে। এই 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 প্রত্যেকটা তত্ত্ব শেষ পর্যন্ত নানা রকম ভাবে নিজেদের মধ্যে জড়িত এবং সম্পৃক্ত, কিন্তু আলাদা আলাদা করেও খুব গুরুত্বপূর্ণ। আমি তার বিস্তৃত আলোচনার মধ্যে যাব না, কিন্তু পিসকাটার, আরভিন পিসকাটার, তার সঙ্গে ব্রেস্টের প্রথম যৌবনে মোলাকাত হয়েছিল। এই যে এক্ষুনি শোয়াইকের কথা হচ্ছিল, 1920-22 সময় যখন ব্রেস্ট একেবারে তরুণ, তার বিখ্যাত নাটকগুলো কোনোটাই লেখা হয়নি, তখন তারা বিখ্যাত চেক ঔপন্যাসিক জারোস্লাভ হাসেকের শোয়াইক গোজ টু ওয়ার বলে যে বিখ্যাত উপন্যাস, তাই থেকে একটা নাট্যরূপ দিয়েছিলেন, নামও ছিল শোয়াইক গোজ টু ওয়ার। কিন্তু সেটা ব্রেস্ট করেননি। কেন করেননি আমি যেটুকু তার সম্পর্কে বইপত্র বেরিয়েছি খুব পরিষ্কার করে বুঝতে পারিনি, কিন্তু অনেক পরবর্তীকালে 1942 সালে সেই নাটকটা ব্রেস্ট নতুন করে আবার লিখলেন। এবার পিসকাটারের পথ অনুসরণ না করে নিজের মতো করে লিখলেন, নাম দিলেন শোয়াইক ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেইটাই আমরা যে বাংলা করেছি, এইটাই সারা পৃথিবীতে বিখ্যাত। আমরা শোয়াইক গেল যুদ্ধে নামে বাংলা করেছিলাম। অনেক পরে এসে শেখরদা আমাদের নাটক দেখে বললেন, বার্লিনে শুনেলাম বলে শোয়াইক বলে, তোমরা তো শোয়াইক মানে আর পাল্টানো যাবে না, শেখরদা শোয়াইক হয়ে গেছে। আর শোয়াইক নামে এমন হিট করে গেছে যে বাঙালি সারা জীবন ওটাকে বিভাস চক্রবর্তী কৃতিত্বে শোয়াইকই বলবে, বা খানিকটা তার মধ্যে আমারও গন্ডগোল জড়িয়ে আছে। ওদের শোয়াইক গেলে যুদ্ধে হয়ে গেছে চিরকালের জন্য। সেই শোয়াইকের গল্প ব্রেস্ট পরে লিখলেন। কেন লিখলেন না? কি বলেছিলেন পিসকাটার? এইখানে পিসকাটারের সঙ্গে ব্রেস্টের একটা দ্বন্দ্ব আছে। ব্রেস্টের সঙ্গে লুকাচের দ্বন্দ্ব নিয়ে পণ্ডিতরা অনেক আলোচনা করেন। লুকাচ সম্ভ্রান্ত কেতাবি ট্র্যাডিশনাল শিল্পকর্মের যে ধারা, ব্রেস্টের লেখা তা পাচ্ছেন না বলে ব্রেস্টের সঙ্গে নানা রকম ইন্টারেস্টিং আলোচনা হয় এবং ব্রেস্ট লুকাচ বিতর্ক থিয়েটারে এবং দর্শনের ছাত্রদের কাছেও অবশ্য পাঠ্য একটা অধ্যায়। কিন্তু নিশ্চয়ই তাই সঙ্গে সঙ্গে আমাদের থিয়েটারের ছাত্রদের অন্তত ব্রেস্ট এবং পিসকাটারের যে কনফ্লিক্ট, তাই নিয়েও কথা বলতে হবে। পিসকাটার তার ওন পলিটিক্যাল থিয়েটার বইয়ের এক জায়গায় বলছেন, এক সেকেন্ড, হ্যাঁ, those must be told, নাটকে যা কিছু লেখা হবে, those must be told artlessly, without experimentation, and not in an expressionist manner,
determined by a simple, unconcealed revolutionary purpose and will. প্রায় ফতোয়া, প্রায় একটা নির্দেশের মতো আসছে যে নাটকে যা কিছু বলা হবে তা বলতে হবে আর্টলেসলি, ছলাকলা বাদ দিয়ে, উইদাউট এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষার নামে কিছু করা চলবে না, and not in an expressionist manner, অভিব্যক্তিবাদের ওইসব আজে বাজে কথা বলা চলবে না, determined by a simple, unconcealed, সহজ, অনাবৃত, বৈপ্লবিক উদ্দেশ্য দ্বারা চালিত হবে নাটক রচনা। সম্ভবত ব্রেস্টকে যৌবনে ধারণা প্রভাবিত করলেও এদের সঙ্গে পুরোপুরি তিনি নিজেকে আইডেন্টিফাই করতে পারেননি, স্বীকৃত করতে পারেননি। তার কারণ তিনি তো কেবলমাত্র প্যামফ্লেট নাটক লেখার জন্য জন্মগ্রহণ করেন। তিনি তো নিশ্চয়ই এমন কোনো নাটক লিখতে চেয়েছিলেন যেখানে মানুষের জীবনের কথা, তাদের জীবনের আরো বড় সত্য, একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে মানুষের লড়াই এবং বেঁচে থাকার একটা বড় কথাকে তুলে আনতে চেয়েছিলেন। এবং সেই সময় সত্যি এক্সপ্রেশনিজম জার্মানিতে এবং ইউরোপেও প্রবল প্রভাব ফেলেছে। অর্থাৎ যেখানে শিল্পের দাবি উঠে আসছে, যেখানে শিল্প কথা বলতে চাইছে এবং শৈল্পিক প্রকরণগুলো ব্রেস্টকে প্রণোদিত করছে নানা রকম ভাবে নাটক করতে, সেখানে দাঁড়িয়ে কেবলমাত্র এই একটা প্রশ্নে আটকে যেতে উনি চাননি। আপনারা জানেন যে এরপরে 1926 সালে ব্রেস্ট তার প্রথম দিককার নাটক বাল কিংবা ড্রামস ইন দ্য নাইটে লেখার পরে দাস ক্যাপিটাল পড়েন, মূল জার্মান ভাষাতেই পড়তে পারেন, এবং তারপরে তার মধ্যে বিশাল পরিবর্তন আসে এবং এরপরে প্রথম নাটক সিম্ফনি অপেরা। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় তো ব্রেস্ট নয়। সুতরাং আমরা এখানে এই আলোচনাতে ফিরে যাওয়ার আগে আমরা বলবো যে ব্রেস্ট কিন্তু তারপরে শোয়িং ইন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিংবা লাইফ অফ গ্যালিলিও কিংবা ককেশিয়ান চক সার্কেল কিংবা মাদার মুটে কুরাজ, মাদার কারেজ অ্যান্ড দ্য চিলড্রেন, এইসব নাটকে যে বিশাল দ্বন্দ্ব, বিশাল বৈপরীত্যের ছবি তুলে ধরেন, যেসব কন্ট্রাডিকশনস গুলোকে তিনি চেহারা দেন, শুধুমাত্র ওই আমাদের তার বন্ধু পিসকাতারের কথা শুনলে হয়তো এই সম্ভাবনা, এই বিকাশ সম্ভব হতো না। এইখানে আমার মনে হচ্ছে একটুখানি আমাদের ভেবে দেখা দরকার যে আমাদের থিয়েটারে কি হচ্ছিল তখন, 19th century সেকেন্ড হাফের মধ্যে বাংলা থিয়েটারে কি হচ্ছিল, রাজনৈতিক থিয়েটারে কোনো খবর কি সেখানে আছে? সেখানে দেখা যাচ্ছে যে আমরা ব্রেস্ট পর্যন্ত এসে আন্তর্জাতিক আলোচনার আপাতত স্থগিত রাখলাম, কারণ আবার যখন উৎপল দত্তের আলোচনা আমরা একটু পরেই ফিরব, তখন আবার ব্রেস্টের প্রসঙ্গটা জরুরি হয়ে দাঁড়াবে আমাদের কাছে। তার আগে আমরা আমাদের থিয়েটারের দিকে তাকালে দেখবো, যেটা আমাদের আজকের সমকালীন বাংলা থিয়েটারের আলোচনার কথা, সেটা হচ্ছে যে 1872-এর প্রথম নাটক কিন্তু নীলদর্পণ। নীলদর্পণ যদি রাজনৈতিক নাটক না হয় তাহলে কোনটা রাজনৈতিক নাটক? সেখানে তো হ্যাঁ ঠিকই যে মূলত সাম্রাজ্যবাদ বিরোধী নাটক, কিন্তু সেখানে হিন্দু এবং মুসলমানের যৌথ প্রতিরোধ আছে, সাহেবের অত্যাচার আছে, বাঙালি গরিব চাষি অসহায় অবস্থা আছে, এবং নীলকরের মাধ্যমে যে প্রচন্ড শোষণ চাপিয়ে দেওয়া হয়েছিল, যে অন্যায় শোষণ চাপানো হয়েছিল চাষের জমিকে নীলের ক্ষেত করে ফেলার মধ্যে, সেই চক্রান্তের বিরুদ্ধে যে প্রতিবাদ আছে, সেটা কিন্তু আমাদের প্রথম ঐতিহ্য। যদি গিরিশচন্দ্রের লেখা দীনবন্ধু, যার আরেকটি কমেডিতে সধবার একাদশীতে সামাজিক নানা অসাম্যের বিরুদ্ধে বিদ্রুপের চাবুক দেখা যায়, যেমন দেখা যায় তার আগেই মাইকেলের বুড়ো শালিকের ঘাড়েরও কিংবা একে কি বলে সভ্যতা, যেগুলি হীরক দুটির ন্যায়। আমার তো মনে হয় বুড়ো শালিকের ঘাড়েরও মতো এমন একটি শর্ট প্লে, একটি ছোট নাটক আজও লেখা হয়েছে কিনা, হয়তো বাংলার শ্রেষ্ঠ একাঙ্ক, যেখানে হিন্দু পুরোহিত এবং মুসলমান চাষি মিলে মুসলিম বউয়ের ওপরে লোভে নজর দিয়েছে যে হিন্দু যোদ্ধা তাকে সবক শেখায়,
ভাঙা শিব মন্দির ছিল আগে, সেটা পরে নাম নেয় বুড়ো শালিকের ঘাটেরও। উৎপল দত্তের অসাধারণ অবিস্মরণীয় অভিনয়ের কথা আপনাদের মনে থাকবে রবি ঘোষের কথাও সেই নাটকে। সেইটা দীনবন্ধুর মাইকেলের কলম থেকে এসেছিল, কিন্তু দীনবন্ধু এবং গিরিশচন্দ্র এবং মাইকেলের মতো পূর্বসূরীদের নিয়ে পরবর্তীকালে দ্বিজেন্দ্রলাল যখন চন্দ্রগুপ্ত বা মেবারপতন বা নূরজাহান বা শাহজাহান লিখছেন, তখন তিনি সরাসরি ওই সময়কার রাজনৈতিক প্রশ্নের মুখোমুখি হচ্ছেন না, ইংরেজ শাসনের কথা সরাসরি বলছেন না। বললেও বলতে পারতেন কিনা আমরা জানি না, কারণ তখন ইতিমধ্যেই নাটমঞ্চের দিকে ইংরেজ শাসকদের নজর পড়তে আরম্ভ করেছে। আপনারা বিনোদিনী দেবীর আমার কথায় পড়বেন কিভাবে ঢাকাতে যখন নীলদর্পণের অভিনয় হতে গিয়েছিল, পুলিশের আক্রমণে সেই অভিনয় বন্ধ হয়ে যাবে, কি করে মেয়েরা স্টেজের তলায় লুকিয়ে প্রাণ রক্ষা করেছিল নিরাপত্তার দাবিতে, সেটা আপনাদের মনে পড়বে। এখানে কিন্তু উনি ভারতবর্ষের ইতিহাসের নানা পর্বকে বেছে বেছে নিয়ে সেইখানে স্বাধীনতার যে যুদ্ধ আছে নানা রকম, এমনকি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যে লড়াই, যা নিয়ে প্রধানত তার পরবর্তীকালে মেবার পতনের মধ্যে আছে, বা মুসলিম সমাজের যে অবক্ষয় যা শাহজাহানের মধ্যে আছে অনেকটা লিয়ারের দ্বারা প্রভাবিত, এই সমস্ত সাম্রাজ্যবাদ বিরোধী নাটকের ঐতিহ্য কিন্তু আমাদের বাংলা থিয়েটার বহন করছে। এইখানে আমার বলতে ইচ্ছে করছে যে এখানে বাংলা থিয়েটারে রাজনীতির একটা অন্যরকম একটা এক্সপেরিমেন্ট আরেকজন ভদ্রলোক এই পেশাদারি বা সাধারণ রঙ্গালয়ের এলাকার বাইরে দাঁড়িয়ে করেছিলেন। আমার ঘড়ির দিকে নজর আছে, আপনার ঘাবড়াবেন না, আমি ঠিক সময়, কিন্তু আমি তার কথা না বলে আলোচনা শেষ পর্যায়ে যেতে পারছি না। তিনি রবীন্দ্রনাথ, তিনি পেশাদারি রঙ্গালয়ের বাইরে দাঁড়িয়ে জোড়াসাঁকো এবং শান্তিনিকেতনে তার যে নাটকের চর্চা, সেইখানে এমন কিছু নাটক লিখছেন যার থেকে বড় রাজনৈতিক নাটক আজও উৎপল দত্ত পরবর্তী পশ্চিমবাংলাতেও এখনো লেখা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। তার মধ্যে রক্তকরবী সৌম্য মিত্রের আশ্চর্য প্রযোজনায় আমাদের সবার স্মৃতিতে এখনো ঝকমকে। যারা দেখেছি, যারা দেখেননি তারা অন্তত নাটকটার মধ্যে পাবেন যে কিরকম করে ওই আমেরিকান ধনবাদের ক্ষয়িষ্ণু চেহারা দেখার পরে ভারতবর্ষে ফিরে এসে মর্মাহত রবীন্দ্রনাথ ওই যক্ষপুরীর চেহারার মধ্যে রাজার অন্তরালে থেকে তার যে অত্যাচার, তার পাশে নন্দিনীর যে যৌবনের স্পর্ধা এবং যে রঞ্জন কখনো এসে পৌঁছয় না কিন্তু অলক্ষ্যে যার বাণী কিংবা যার ভাবনা নাটককে নিয়ন্ত্রিত করে, তার পাশাপাশি খোদাইকরদের দল, তার মাঝখানে মিডিয়েটর হিসেবে সর্দারদের দল, অসংখ্য চরিত্র, সমাজের অসংখ্য শ্রেণীবিন্যাস, এবং তার মধ্যে দিয়ে যৌবনের বিরুদ্ধে শাসনের, শোষণের যে লড়াই, তার একটা অপরূপ থিয়েটারি চেহারা রক্তকর্মীর মধ্যে চিরকালের বাংলা থিয়েটারের কর্মীদের কাছে প্রেরণা হয়ে থাকবে। যখন তারা নাটক পাবেন না তখনই রক্তকর্মীকে আক্রমণ করে দেখতে পারেন তার থেকে কি নতুন মানে বের করা যায়। বা অচলায়তন, যে অচলায়তন ভাঙবার জন্য যে লড়াই, সেটা প্রায় তখন অনেকে ঠাট্টা করে বলেছিল যে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনই এখন সেই অচলায়তন যার বিরুদ্ধে অচলায়তনের লড়াই দরকার হয়ে পড়েছে। কিংবা মুক্ত ধারা, যেখানে জলের ধারাকে মুক্ত করার জন্য যে লড়াই, সেটা বিজ্ঞানের অপব্যবহারের বিরুদ্ধে প্রাণের যে স্পর্ধা, তারই যে নাটক, এগুলোর মধ্যে দিয়ে যে ঐতিহ্য গড়ে তুলতে চেয়েছিলেন। বা এমনকি চণ্ডালিকার মধ্যেও যে অন্তজ মেয়ের ভালোবাসার গল্প আছে, এই সব কিছুর মধ্যে যে ঐতিহ্য গড়ে তুলতে চেয়েছিলেন, সেখানে একটা মুক্তির পথ ছিল, অন্যরকম একটা রাজনৈতিক থিয়েটারের দিশা ছিল। আমাদের থিয়েটার সেদিকে যায়নি, সেটা এখনো অপেক্ষা করে আছে। শিশির ভাদুরীর যুগে এসে তিনি একজন খুব বড় মাপের বিশাল নাট্যস্রষ্টা, বিশাল অভিনেতা, অসামান্য অভিনয় এবং প্রয়োগে বাংলা থিয়েটারকে বিশাল মর্যাদার জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন। এমনই যা দেখে স্তানিস্লাভস্কির শিষ্যরা চেরকাসভ কিংবা ভক্তানগভ
কলকাতায় এসে এই শ্রীরঙ্গমে ভাঙা স্টেজে তার ষোড়শী অভিনয় থেকে বলেছিলেন যে আপনি তো আমাদের গুরু স্টানিস্লাভস্কি থেকে কোনো অংশে কম নন, আপনি কেন এই ভাঙা থিয়েটারে অভিনয় করেন? উত্তরে শিশির বাদুড়ি বলেছিলেন যে in your country the state will lend support, I have to stand on my own feet. আমার পেছনে তো রাষ্ট্র নেই, সমাজ নেই, কেউ নেই, দেশ নেই, আমাকে একাই করতে হয়, তাই আমার ভবিতব্যে এমন থিয়েটারই জুটেছে। সেই শিশির বাদুড়ির যুগে মনমোহন আর কারাগার ছাড়া এই রাজনৈতিক প্রশ্নে আলোড়িত নাটক খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু এরপরেই আমরা এসে পড়ি আমাদের আধুনিক বাংলা থিয়েটারের পৃথিবীতে। মাঝখানে একটা বিরাট ব্যাপার ঘটে যায়, একটা মর্মান্তিক কালখণ্ড, একটা সময় পর্ব আমাদের বাঙালির ইতিহাসকে, বাঙালির জীবনকে আমূল পাল্টে দেয়। আমাদের স্বাধীনতা ঠিক তার আগের এবং তার পরের বছরগুলোর কথা আমি বলছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা বলছি। তখন দুর্ভিক্ষ, মানুষের তৈরি দুর্ভিক্ষ, দাঙ্গা। আমি আমার 6 বছর বয়সে শোভাবাজার পাড়ায় থাকার সময় সেই দাঙ্গার কিছু কিছু মর্মন্তুদ স্মৃতি এখনো বহন করে চলি। এবং তারপরে এক বিচিত্র দেশভাগ, উদ্বাস্তু সমাগমে আলোড়িত আমাদের এপারের বাংলা, এপারের ভারতবর্ষ, তারপরে স্বাধীনতা। এরই পার্সপেক্টিভে এই অদ্ভুত একটা অন্ধকার সময়ের সিনারিওর মধ্যে থেকে উঠে আসছে বামপন্থী আন্দোলনের বিকাশ, এবং তার ফলে সংস্কৃতি ক্ষেত্রেও তার একবারে নিশ্চিত প্রভাব এসে পড়ছে। এইটাই নিশ্চয়ই একটা ক্রান্তিকারী। ততদিনে মার্ক্সীয় মুভমেন্ট হয়ে গেছে, ভারতের কমিউনিস্ট পার্টি সেই মন্ত্রে দীক্ষিত হয়ে মার্ক্সবাদী দীক্ষা নিয়ে এসছে তাদের রাজনৈতিক চেতনায়, এবং তারই ধাক্কায় এসে পড়ছে প্রথমত ফ্যাসিবাদ বিরোধী সংঘ, প্রগতি শিল্পী সাহিত্যিকদের সমিতি, এবং তারই ভেতর থেকে গড়ে ওঠা ভারতীয় গণনাট্য সংঘ, যা 1944-এ নবান্ন প্রযোজনার মধ্যে দিয়ে বিজন ভট্টাচার্য, শম্ভু মিত্ররা ঘোষণা করছেন নতুন থিয়েটারের আগমন বার্তা। এইটা আমাদের এই এখনকার রাজনৈতিক থিয়েটার, এই সমকালীন বাংলা রাজনৈতিক থিয়েটারের সূত্রপাত ঘটছে। এইখানে অনেকগুলো জটিল প্রশ্ন লুকিয়ে আছে, তার মধ্যে ঢুকলে আমার দুর্বল শরীরও অ্যালাউ করবে না এবং আপনাদেরও ধৈর্যচ্যুতি ঘটবে। কিন্তু সেখানে সমস্যাটা হচ্ছে যে সমস্যার মধ্যে আজকে আমাদের রাজনৈতিক থিয়েটারের পর্ব চলে এসছে, যে 44 সালে তৈরি হয়েছিল গণনাট্য সংঘ, বা তার আগে কয়েকটা নাটকের পরে নবান্নে সে তার নিজের অভিজ্ঞান চিনিয়ে দিয়েছিল। এই কয়েক বছরের মধ্যে 1948 সালে শম্ভু মিত্র চলে যাচ্ছেন গণনাট্য সংঘের আওতা থেকে, বেরিয়ে গিয়ে তৈরি করছেন বহুরূপী নাট্য দল। একা শম্ভু মিত্র চলে গেলে সুদীপ প্রধানদের অভিযোগ মানা যেত যে তিনি একজন ব্যক্তি আকাঙ্ক্ষার দ্বারা তাড়িত ছিলেন, ব্যক্তিগত যশ খ্যাতির জন্য তিনি এই সমূহ, এই সমগ্রের যে আন্দোলন তাকে ত্যাগ করলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপারে 2-1 বছরের মধ্যেই স্বয়ং বিজন ভট্টাচার্যও চলে গেলেন এবং ক্যালকাটা থিয়েটার তৈরি করলেন। এবং তারপরে 1953 সালে এলটিজির আবির্ভাব ঘটল উৎপল দত্তের, এবং তিনিও গণনাট্য সংঘের আদর্শকে আদর্শ বলে মেনে নিলেন। সারা জীবন বললেন যে আমার থিয়েটারটা হচ্ছে গণনাট্য, পিপলস থিয়েটার, এই থিয়েটারই আমি করতে চেয়েছি, কিন্তু গণনাট্য সংঘের আওতায় থেকে করলেন না। তার মানে গণনাট্য সংঘের আওতায় থেকে স্বাধীন শিল্প চর্চার কি কোনো সমস্যা হচ্ছিল? এখানেও কি তাহলে সেই পিসকাতারের পলিটিক্যাল থিয়েটারের প্যামফ্লেট নাটক, পোস্টার নাটক, বনাম ব্রেক্সটের জটিল জীবন নাট্য, এর যে ধাক্কা, এইটাই কি শম্ভু মিত্র বা উৎপল দত্তের মতো মানুষকে গণনাট্য সংঘের প্রত্যক্ষ রাজনৈতিক ফতোয়ার বাইরে থিয়েটারে নিজেদের আখড়া খুঁজে নিয়ে প্রদর্শিত করছিল? দুঃখের বিষয় এখনো এত বছর বাদেও এই সমস্যার তুল্যমূল্য বিশ্লেষণ হয়েছে, নিরপেক্ষ বিচার হয়েছে এমন নয়। কিন্তু এটা ঠিকই যে সুদীপ প্রধানের মার্কসিস্ট কালচারাল মুভমেন্টের 2 খণ্ডে অজস্র দলিল লুকিয়ে আছে,
প্রামাণ্য দলিল, কাগজ, ডকুমেন্ট, পার্টি মিটিং, ইশতেহার, যার কোনোটাই মিথ্যে কথা বলতে পারে না। এবং নিশ্চয়ই উৎপল দত্তের আশ্চর্য লেখা টুয়ার্ডস এ পলিটিক্যাল থিয়েটার, তার মধ্যে পরতে পরতে এই গণনাট্যের সঙ্গে তার যে ধাক্কা, কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে তার যে বারবার ধাক্কা, আপনারা জানেন উৎপল দত্তের জীবনের কথা আমরা এক্ষুনি আসছি, যে তখন সেই তারই মধ্যে তিনি বারবার ওই প্রসঙ্গে ফিরে যাচ্ছেন যে কমিউনিস্ট আন্দোলনের এই গতির প্রকৃতি এবং এর যে নিজস্ব চেহারা, তার মধ্যে কি আমরা আটকা পড়তে পারি? কিন্তু এটাও তো ঠিক যে এই যে বামপন্থী আন্দোলনের প্রসার, এরই সঙ্গে তো নারী বাঁধা হয়েছিল আমাদের থিয়েটার, এই রাজ্যের থিয়েটার। সৌম্যমিত্র যখন সরে আসছেন এবং উৎপল দত্তের পথে রাজনৈতিক থিয়েটার করছেন না, তখনও তিনি ইবসেন করছেন। এবং ইবসেনের নাটকে, বিশেষ করে এনিমি অফ দ্য পিপলে, যখন তিনি বলছেন যে একজন মানুষ যখন বহু মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, তখন সত্য যদি তার দিকে থাকে তাহলে তাকে হারানো মুশকিল, তখন তিনি খালি কালেকটিভের বিরুদ্ধে দাঁড়াবার কথা বলছেন না, বলছেন সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াইয়ের কথা। সেটাও তারা প্রগতিশীল ভাবনা চিন্তার চেতনার প্রকাশ। রবীন্দ্রনাথের কথা আমি আগেই বলেছি, সোফোক্লেসের নাটক পর্যন্ত চলে এসছেন। এবং রক্তকর্মী বা ধরচক্রের মধ্যে দিয়ে রাজনীতির একটা অন্যরকম ভাষ্য তৈরি করার চেষ্টা করেছেন। যদিও শেষ পর্যন্ত উৎপল দত্তের কাছে এসেই আমরা দেখতে পাই যে বাংলা রাজনৈতিক থিয়েটারের সত্যিকারের সম্পূর্ণ চেহারা কি হবে। উৎপল দত্তর নাট্য জীবনের একাধিক পর্ব আছে। উৎপল দত্ত আজকে আমাদের আলোচ্য বিষয় নয়, তাকে নিয়ে একটা আলাদা, একটা কেন একাধিক বহুবিধ আলোচনা হতে পারে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে তিনি শুরু করেছিলেন ম্যাকবেথ নাটকের অভিনয় দিয়ে, একেবারে গোড়ায় যখন এলটিভি তৈরি করেন, জেফ্রি কেন্ডালের কাছে শেক্সপিয়ার ওয়ালা নাটকে দীক্ষিত হয়ে শেক্সপিয়ারের নাটকে, এবং পরবর্তীকালে নিশ্চয়ই বাংলায় শেক্সপিয়ারের নাট্যচর্চায় তিনি এখনো অগ্রণী থেকে গেছেন অনুবাদে, রূপান্তরে, অভিনয়। কিন্তু ম্যাকবেথ নাটকের অভিনয়ের সময় সোহাদি আমাকে বলছেন যে এই নাটকের অভিনয় আমরা যখন করতাম তখন অবাক হয়ে দেখতাম যে নাটকের অভিনয় অনেক বেশি। আমি বলতে ভুলে গেছি যে ম্যাকবেথের ঐতিহ্য কিন্তু গিরিশ ঘোষের হাতে শুরু হয়েছিল। গিরিশ অসংখ্য নাটকের মধ্যে অন্তত 3টে নাটকের কথা আমার বলা উচিত ছিল, সিরাজউদ্দৌলা, মীর কাসেম এবং ম্যাকবেথ, যেখানে বলতে গেলে প্রায় গণনাটকের সূচনা হয়ে আছে। কিন্তু আমি সেখানে এখন আর ফিরে যাচ্ছি না। সেই ম্যাকবেথ নাটকের অভিনয় প্রসঙ্গে সৌহাদি বলছেন যে গ্রামে গ্রামে শেক্সপিয়ারের গল্প জলের মতো বুঝতে পারছে সাধারণ মানুষ। ক্ষমতার লোভ, ম্যাকবেথের পাপ থেকে আরো পাপে চলে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এবং লেডি ম্যাকবেথ যে একটা ডাইনির মতোই তার স্বামীকে প্ররোচিত করছে এবং শেষ পর্যন্ত এই পাপের বোঝা সইতে না পেরে পাগল হয়ে যাচ্ছে। এই পুরো শেক্সপিয়ারিয়ান আখ্যানটা অনায়াসে পৌঁছে যাচ্ছে আমাদের মানুষের কাছে। সেখান থেকে কোথাও উৎপল দত্ত বুঝতে পারেন যে মানুষের কাছে পৌঁছবার ক্ষেত্রে একটা লড়াই আছে। এবং তারপর তিনি দুটো কিংবা 3টে পর্যায়ে তাঁর জীবনে এই রাজনৈতিক থিয়েটারের বিচিত্র ভাষ্য তৈরি করেছেন। প্রথমটা উনি এই 1957 সালে মাত্র 29 বছর বয়সে, এখান থেকে বেশি দূরে নয়, মিনার্ভা থিয়েটার অধিগ্রহণ করেন এবং সেটা এলটিজির নামে দেবে না বলে তিনি লিজ নেন উৎপল দত্তের নামে। 29 বছরের বয়সে তার সেই অসম সাহস করতে হয়েছিল এবং তারপরে 10 বছর ধরে অঙ্গার, কল্লোল, ফেরারি ফৌজ থেকে তীর পর্যন্ত, মানুষের অধিকারে পর্যন্ত একটা বিশাল গৌরবময় অধ্যায় তৈরি করেন। এবং সেখানে আমরা সব 60-এর দশকের তরুণ থিয়েটারের ছাত্ররা গোবরাটে তখন দেখছি যে কি করে থিয়েটারের সঙ্গে রাজনীতির বিবাহ ঘটছে, যার পরম পুরোহিত হচ্ছেন উৎপল দত্ত। সেখানে কিন্তু উৎপল দত্ত কেবলমাত্র একটা রাজনৈতিক বক্তব্যকেই পৌঁছে দেওয়ার লড়াই লড়ছেন না। সেই কথাটা কিরকম করে বলা হবে, খালি কি বলা হবে তাই নয়, খালি কন্টেন্ট নয়, ফর্মের লড়াই লড়ছেন। এতটাই লড়ছেন যে তাকে সেই নিয়ে বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে।
অঙ্গার কিংবা কল্লোল দেখে অনেক সময় সমালোচকরা বলছেন যেখানে আঙ্গিক তো বিষয়কে ঢেকে ফেলছে, অঙ্গারের জল ওঠার দৃশ্য কিংবা কল্লোলে একটা পুরো জাহাজ মঞ্চের উপরে হাজির করে দিচ্ছেন। এইসব কারিগরি, এইসব মোহময় বিদ্যা, এর দ্বারা তো আপনি ঢেকে ফেলছেন আমার মূল বক্তব্যকে। তা সত্ত্বেও তিনি পরে বলেছিলেন যে কল্লোল নাটকের এই জাহাজটা একটা চরিত্র, ওটা কোনো গেমিকের জন্য আসেনি, চমকের জন্য আসেনি, নাটকের দাবিতে এসছে, কারণ জাহাজটা আমার নাটকের একটা ক্যারেক্টার। এনিওয়ে হোয়াট এভার দ্যাট, সেখান থেকে আপনারা দেখবেন যে সারা পৃথিবীতে যেখানে যত বিদ্রোহ প্রতিবাদের কাহিনী আছে সব ব্যবহার করেছেন। ভিয়েতনামে, কিউবায়, রাশিয়ায়, কঙ্গোয়, জার্মানিতে এবং আমাদের দেশে তিতুমিরের লড়াই থেকে কাকদ্বীপের মায়ের গল্প পর্যন্ত দেশের শ্রমিক কৃষকের লড়াইকে চিত্রিত করেছেন। এবং নিশ্চয়ই টিনের তলোয়ারে স্পর্শ করেছেন আধুনিক ভারতীয় থিয়েটারের তুঙ্গবিন্দু। আমি টোটালি এগ্রি করি সত্যজিৎ রায়ের সঙ্গে যখন তিনি বলেন যে ইন্ডিয়ান থিয়েটারের, আধুনিক ইন্ডিয়ান থিয়েটারের পাইওনিয়ার নিশ্চয়ই রক্তকরবী, কিন্তু তার পিনাকল টাচড হয়, দ্য পিনাকল অফ মডার্ন ইন্ডিয়ান থিয়েটার ওয়াজ টাচড বাই টিনের তলোয়ার। সেখানে নাটকের রচনা, অভিনয় এবং তার প্রযোজনায় যে তুঙ্গবিন্দু উৎপল স্পর্শ করেন তা এখনো আর কাউকে সেখানে পৌঁছতে আমরা এখনো দেখিনি। কিন্তু এইখানে উৎপল দত্তের একটা পুনর্বিচারের প্রয়োজন, সেখানে আমি আজকের ব্যাকগ্রাউন্ডের কথায় আসবো। এখন আপনারা দেখবেন যে কিছুকাল ধরে উৎপল দত্তের নাটকের খুব অভিনয় হচ্ছে। গত 5-7 বছরের মধ্যে অন্তত 7-8টা অত্যন্ত উল্লেখযোগ্য প্রযোজনা ঘটেছে। একেবারে সম্প্রতি আজকের শাহজাহান বা টিনের তলোয়ার অভিনয় হচ্ছে, অল্পদিন আগে ব্যারিকেড অভিনয় হয়েছে, তার আগে তিতুমির হয়েছে, দিল্লি চলো হয়েছে, আমার দল থেকে আমি অগ্নিসজ্জা করেছি রামমোহনের গল্প নিয়ে করা। ইনসিডেন্টালি লক্ষ্য করবেন উৎপল দত্ত বারবার তার নাটকের জন্য 19th সেঞ্চুরির এই অগ্নিপুরুষদের কাছে ফিরে গেছেন। মাইটালকে নিয়ে নাটক করেছেন, গিরিশচন্দ্রের পাণ্ডব গৌরব এর নাটক করেছেন, ডিরোজিওকে নিয়ে থিয়েটার এবং নাটক দুটোই করেছেন, এবং শেষ পর্যন্ত আবার রামমোহনের দিকেও তাকিয়েছেন। যাই হোক, সেটা অন্য কথা, 19th সেঞ্চুরি এবং উৎপল দত্তের নাটক। কিন্তু বারবার আমরা দেখছি যে এখন উৎপল দত্তের একটা পুনরাবিষ্কার ঘটছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এবং পরে আমার মনে হয়েছে যে সম্ভবত উৎপল দত্ত নিজেই তার নিজের নাটকগুলোকে অ্যাজ প্রডিউসার আন্ডার এস্টিমেট করেছিলেন। তিনি বিশাল অভিনেতা ছিলেন, বিশাল প্রডিউসার, এবং তার সেই প্রযোজক এবং অভিনেতার ছায়া তার নাটকগুলোর ওপরে এসে পড়তো। ফলে নাটকগুলো কীরকম তাই নিয়ে আলোচনার বদলে কি দুর্দান্ত ব্যাপার দেখে এলাম মঞ্চে তাই নিয়ে লোকে কথা বলতে বলতে ফিরে যেত। এখন ফিরে তাকালে যখন উৎপল দত্তের সেই দুর্দমনীয় ছায়াটা আর নেই, এখন তাকে বুঝতে গেলে তার নাটকের কাছেই যেতে হবে। এখন আমি আমার অনেকদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি বলে, কারণ আমার বুঝতে সুবিধা হবে। 8:30 বেজে গেছে, আমি কি ভবেশ আর 5-7 মিনিট বলবো? হ্যাঁ, আপনারাই আপনাদের এই যাই হোক বিপদ ডেকে আনছেন। সেটা হচ্ছে যে উনি ওই ইয়েতে বলছেন অঙ্গার নাটকটা পড়াবার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে আমাকে বললো। তা আমি পড়তে গিয়ে দেখছি অঙ্গারের মধ্যে আমি খালি যখন দেখেছিলাম তখন সেই জলের দৃশ্য, উচ্ছ্বাস এবং এই কয়লা খনির মানুষগুলো মাটির নিচে আটকে পড়া, তাদের হাহাকার, আর্তনাদ, এগুলো দেখেছিলাম। এখন দেখলাম এর মধ্যে সম্পর্কে আলোচনা আছে, প্রেমের কথা আছে, চক্রান্তের কথা আছে, মেহনতি মানুষ পরস্পরকেই সহ্য করতে পারছে না, সেই ব্যক্তিগত স্তরের কথা আছে। এবং অঙ্গারের মধ্যে এতগুলো মানবিক অ্যাঙ্গেল দেখতে পেয়ে আমার মনে হলো যে এগুলো বোধহয় প্রডিউসার উৎপল দত্ত অগ্রাহ্য করে চলে গেছেন। এবং অনেক পরে আমি অগ্নিসজ্জা করতে গিয়ে কদিন আগে আবিষ্কার করলাম যে অগ্নিসজ্জা কেবলমাত্র আমি নাটকটা ঐতিহাসিক কারণে করতে চাইনি, রামমোহনের কথা বলার জন্য নয়। যখন দেখেছিলাম যে রাজস্থানে মেয়েদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং ধর্ষণের পরে পুড়িয়ে দিয়ে এমনকি ধর্ষণের চিহ্ন লোপ করে দেওয়ার যে প্রথা, তখন আমার মনে হলো যে সতীদাহ তো শেষ হয়নি, হয়তো সেটা ধর্মীয় সতীদাহ নেই, কিন্তু রাজনৈতিক সতীদাহ তো চলছে। তাই থেকে আমার নাটকের দিকে ফিরে তাকাতে গিয়ে দেখলাম যে নাটকের মধ্যে রামমোহনের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক
রামমোহনের সঙ্গে তার সেক্রেটারি মার্টিনের সম্পর্ক, রামমোহনের সঙ্গে তার ছাত্রপ্রতিম দক্ষিণার সম্পর্ক, এমনকি দুরকম ইংরেজ, একরকম ভালো একরকম খারাপ, একরকম ছোট একরকম বড়, অ্যামাস এবং বেন্টিংকের মধ্যে তারা চিত্রিত করা। অর্থাৎ ইংরেজ মাত্রই খারাপ, এই সরলীকরণে না যাওয়া, পিসকাতরের পথে না হাঁটা, ব্রেকটের পথে হাঁটা, জটিলতার পথে। এবং শেষ পর্যন্ত প্রায় ব্রেকটিও কায়দায় দেখা যাচ্ছে উৎপল দত্তের রামমোহন সতীদাহ যখন বেন্টিং চালু করছেন তখন তিনি বলছেন এভাবে হবে না, সতীদাহ প্রথা আইন করে রদ করা যাবে না, সমাজটাকে পাল্টাতে হবে বলে ইংল্যান্ডে চলে যাচ্ছেন। এবং সেখানে গিয়েও কিন্তু পার্লামেন্টের নিয়োজিত যে বিচার সভা, সেখানে দাঁড়িয়ে সতীদাহ প্রথার বিরুদ্ধে সওয়াল করছেন এবং জিতছেন। এই লোকটার হেরে যাওয়া জিতে যাওয়ার মধ্যে একটা কোথাও ব্রেক্সের গালিলেও ছাপ এসে পড়েছে। আমি তাই অনায়াসে ওখানে গালিলেও থেকে একটা লাইনও ব্যবহার করেছিলাম, যেখানে বলছে যে দুর্ভাগা সেই দেশ যেখানে খালি বীরেরই জন্ম হয়। তখন রামমোহন বলছেন যে তোমারই কথার উত্তর বহুকাল আগে গালিলেও দিয়ে গেছেন, যে দুর্ভাগা সেই দেশ যাদের খালি বীরেরই প্রয়োজন হয়, মানুষের নয়, বীরের। তো সেই জটিলতার আভাস আমি দেখলাম। তাতে মনে হলো যে উৎপল দত্তের নাটকের মধ্যে আবার কোথাও খুঁজলে এই নানা রকম জটিলতা খুঁজে পাওয়া যাবে এবং তার মধ্যে দিয়ে প্রতিবাদের নতুন জটিল ভাষ্য তৈরি হতে থাকবে। আমরা দিন প্রযোজনা করছেন না, কখনো জিজ্ঞেস করলে বলছেন এর প্রযোজনার জন্য কোনো মঞ্চ আমি ভেবে উঠতে পারছি না। কিন্তু সেই চাঁদমণিকের পালার মধ্যে দিয়ে চাঁদের যে লড়াই মনসার বিরুদ্ধে, সেখানে গুড অ্যান্ড ইভিল, ভালো এবং মন্দের একটা আদিম দ্বন্দ্বকে এমন অনায়াসে তুলে এনেছেন এবং তার জন্য ব্যবহার করেছেন আঞ্চলিক ভাষার একটা কাব্যিক ব্যবহার, সেটা এখনো প্রযোজনার অপেক্ষায় আছে। এই উত্তরাধিকারের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের যুগে আমরা কি করেছি, আমি এই সময়টার বিষয়ে বেশি কথা বলবো না, কারণ এখানে আমি এই কাজের মধ্যে ছিলাম। গত 50 বছরে আমাদের বন্ধুরা মিলে আমরা যে থিয়েটার করেছি সেই চর্চার মধ্যে আমি আছি। তাহলেও আপনাদের লক্ষ্য করিয়ে দেবো, মনে করিয়ে দেবো যে রাজনৈতিক থিয়েটার অন্যভাবে হলেও, অন্য পথে হলেও, উৎপল দত্তের কিংবা সৌম্য মিত্রের পথে না হলেও আমাদের এখানে এসেছে। আমার মনে পড়ছে, আমি এখানে নামগুলো বলে যাই দ্রুত। জ্ঞানেশ মুখোপাধ্যায়ের কথা ভাবলে আমি তার রাহুমুক্ত এবং বিশেষজনের কথা ভাবি। রাহুমুক্ত যাত্রার ফর্মে বীরু মুখোপাধ্যায়ের নাটককে জ্ঞানেশ মুখোপাধ্যায় আশ্চর্য নতুন চেহারা দিয়েছিলেন। আর যশোর দস্তিদারের দুই মহল, আর শেখর চট্টোপাধ্যায় জন্মভূমি, পন্তুলা, আর্তুরবই, এইগুলোর কথা ভাবলে দেখা যায় যে কেবল সৌম্য, উৎপল এবং অজিতেশের কথা নয়, জ্ঞানেশ, যোছন এবং শেখর চট্টোপাধ্যায়ের কথা আমরা ভুলতে বসেছি। এরাও কিন্তু রাজনৈতিক থিয়েটারের নতুন চেহারা তৈরি করার চেষ্টা করেছেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায় অকালে মারা গেছেন মাত্র 50 বছর বয়সে, এবং তার মধ্যে অনুবাদ রূপান্তরের বিতর্কই তাকে বেশি ঘিরে ধরেছেন। তবু আপনারা জানেন যে সাঁওতাল বিদ্রোহ নামক যে নাটক দিয়ে তার শুরু, সেটা গণনাট্য সংঘের আদলেই তৈরি, সেই আদর্শেই রচিত, যেখানে মায়া ঘোষের প্রথম মঞ্চে আবির্ভাব ঘটে। এবং পরবর্তীকালে অন্তত মঞ্জরি আমের মঞ্জরিতে দেশকাল পাত্রের যে ব্যাপক পরিবর্তন চেকবের নাটকে আছে সেইটা, কিংবা 3 পয়সার পালা বা ভালো মানুষে ধনবাদী সমাজে যে বিচিত্র অবক্ষয়ের খেলা অজিতের দেখান, তাতে করে বোঝা যায় যে রাজনৈতিক অবহিতি, রাজনৈতিক অ্যাওয়ারনেস তার মধ্যে কাজ করেই চলেছে। তার জীবন তো শুরুই হয়েছিল ভারতীয় গণনাট্য সংঘের আওতায়, এবং নান্দিকার প্রথম তৈরি হয় ভারতীয় গণনাট্য সংঘের নান্দিকার শাখা হিসেবে। পরে তিনি সেখান থেকে বেরিয়ে চলে আসেন। অকাল মৃত্যু তার সেই পরিণতি আমাদের সামনে অনাবিষ্কৃত রেখেছে। কিন্তু মৃত্যুর অল্প আগে আমাদের কয়েকজনকে বলেছিলেন যে গীতা নতুন নাট্যরূপ ভাবছেন, শ্রীমদ্ ভাগবত গীতা। বলছেন সৌম্যদা রাজি হয়েছেন শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করতে, আমি অর্জুন করব। এবং সেখানে গীতার নতুন ভাষ্যের যে কথা বললেন, তাতে মনে হলো নতুন ভারতবর্ষের নতুন সংহিতা রচনা হতে পারে, কিন্তু সেই কাজ তিনি করতে পারেননি। পরবর্তীকালে আমি খালি নামগুলো যদি বলি, আপনারা খেয়াল করবেন যে একেবারে অবহেলার যোগ্য নয় আমাদের এখানে রাজনৈতিক থিয়েটারের ধারা চলেছে। সে তার চেহারা পাল্টাচ্ছে, কিন্তু প্রতিবাদ রয়েছে। ধরুন, নান্দিঘাট থেকে চলে আসা থিয়েটার ওয়ার্কশপ 70, 71, 72-এর সময় রাজরক্ত বা চারভাঙা মধুর কথা করেছে, এবং নিশ্চয়ই সোয়াইগালে যুদ্ধে তার অল্প পরে 1980-তে করেছে।
এবং এই রাজনৈতিক থিয়েটারের ঐতিহ্য মনোজ মিত্র বা মোহিত চট্টোপাধ্যায় বা ব্রেক্সট দেশীয় অথবা বিদেশি নাটকের ব্যবহার করে সেটা বজায় রেখেছে। এবং পরবর্তীকালে ভবেশ আমার সুবিধা করে দিয়ে গেছে বেলাবেলার গল্প কথা বলে। যখন বিভাসবাবু চলে গিয়ে অন্য দল করছেন, তখন আমিও যখন থিয়েটার করতে আরম্ভ করেছি, বেলাবেলার গল্প আমাকে চিহ্ন খুঁজিয়েছে অন্যরকম একটা কমিউনিস্ট পার্টির যে ভাঙন, সেই ভাঙনের 3টে পর্ব অজিতের বন্দ্যোপাধ্যায় একরকম করে পাউরুটি আর মাছের ঝোল এনেছিলেন, আমি আরেকটা সময় পর্বের মধ্যে সেটাকে দেখার চেষ্টা করেছি। এবং তার পরবর্তীকালে থিয়েটার ওয়ার্কশপ নিশ্চয়ই অন্তত অন্ধযুগের মানুষে জিপি দেশপান্ডের সম্পূর্ণ আদ্যন্ত রাজনৈতিক থিয়েটারের বঙ্গাণু বাংলা ভাষ্য তৈরি করেছে। অন্য থিয়েটার এই সময় 70-এর দশকে সিপিএটির হাতে হ্যামলেটের গল্পকে অবলম্বন করে কলকাতার হ্যামলেট তৈরি হয় অসিত বসুর কৃতিত্বে, এবং সেটা অন্যরকম একটা রাজনৈতিক ব্যাখ্যার দলিল হয়ে আছে। এরপরে বিভাস চক্রবর্তী অদ্ভুত আধার বা জোছনা কুমারী বা বিশেষ করে নান্দিপটের প্রযোজনায় মৃত্যু না হত্যা নাটকে, নান্দিকার শেষ সাক্ষাৎকারে বা চেতনা তার মানিক সংবাদ বা গন্তব্য বা এমনকি জগন্নাথে, সুন্দরম সাজানো বাগান বা সাজানো বাগানের থেকেও বেশি আমার মনে হয় গল্পে হেকিম সাহেবে বা জানেই ভারতে, বা থিয়েটার কমিউনে নীলকণ্ঠ এসে জুলিয়াস সিজারের শেষ 7 দিন কিংবা ধানসাগর নাটকে, বা দ্বিজেন এবং দেবাশিসের যৌথ প্রচেষ্টা অমিতাক্ষর যা শূদ্রকের প্রযোজনায় হয়। করতে করতে আমরা 90-এর দশকের গোড়ায় এসে দেখি, শতাব্দীর গোড়াতেও এর মধ্যে একটা বড় ব্যাপার আমি বাদ দিয়ে গেছি, যেটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা বড় পট পরিবর্তন হয়। কংগ্রেসের হাত থেকে বামফ্রন্টের হাতে আসে ক্ষমতা, এবং বামপন্থীরা ক্ষমতায় আসার ফলে ভাবনা চিন্তার জগতে আলোড়ন দেখা যায়। উৎপল দত্তের নাটকের 2য় পর্বটা অন্যরকম হতে থাকে, এবং তারপরে তিনি একটা পর্যায়ে চলে যান কলকাতার বাইরে, ফিরে আসেন আবার গুরু করার জন্য। কিন্তু এর পরবর্তীকালে যখন দেখা গেল যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছেন, 30 বছর ক্ষমতায় আছেন, কিন্তু মানুষের মৌল সমস্যাগুলোর বৈপ্লবিক যে পরিবর্তন ভাবা গিয়েছিল সেটা হচ্ছে না, সেরকম কোনো জাদুদণ্ড নেই, তখন রাজনৈতিক থিয়েটারেরও জটিলতা বাড়তে থাকে। এবং অদ্ভুতভাবে কালের প্রবাহে দেখা যায় যে বামফ্রন্টের বিরুদ্ধেই টুইঙ্কল টুইঙ্কল নাটক লিখে প্রাপ্ত বসু আর এরকম নতুন রাজনৈতিক থিয়েটারের ঘরানার সূত্রপাত করেন। কিন্তু সেটা এই শতাব্দীর কথায় আমরা এসে পড়ছি, আমি এখানে ঢুকতে চাই না, কারণ খানিকটা দূরত্ব না থাকলে কোনো বিচার করা যায় না। এবং সেই কারণে আমি এখানে যে যতদূর পর্যন্ত এলাম সেখানে এই কথা বলবো যে সব কিছুর পাশাপাশি আপনারা খেয়াল করবেন, যার কথা বলাই হয়নি সেটা বলতে আরম্ভ করলে আজকে আলোচনা শেষ হবে না, সেটা হচ্ছে বাদল সরকার এবং তার থার্ড থিয়েটার। সেখানে তিনি আরেক রকম করে রাজনৈতিক থিয়েটারের প্রশ্নে রেসপন্ড করেছেন, আরেক রকম করে রাজনীতিকে তার থিয়েটারে ব্যবহার করার চেষ্টা করেছেন। যদিও তিনিও যে মধ্যবিত্ততার গণ্ডির মধ্যে আমরা আটকা পড়ে আছি সেটাকে পার হতে পারেননি, কিন্তু তিনি চেষ্টা করেছেন। আমি শেষ করব আজকে এই কথা বলে যে আমাদের রাজনৈতিক থিয়েটারের যিনি ঋত্বিক উৎপল দত্ত, যিনি তার পলিটিক্যাল থিয়েটারের বই আরম্ভ করেছেন পিসকাতরের কথা বলে, পিসকাতরের পলিটিক্যাল থিয়েটারের কথা বলে, ফতোয়া থিয়েটার, নির্দেশের থিয়েটার, তিনি শেষ করছেন এই কথা বলে, এটা বামফ্রন্ট সরকার আসার পরে উৎপল দত্তের জীবনের 2য় এবং 3য় পর্বে এসে, I keep writing and producing for the yatra and the theatre. আমি এখনো যাত্রা এবং থিয়েটারের জন্য লিখে চলেছি, and hope someday in my play to strike the dialectical balance between the individual and society. ব্যক্তি এবং সমাজের মধ্যে যে দাম্ভিক সম্পর্ক সেটা কোনোদিন আমার নাটকে আবিষ্কার করতে পারবো বলে আমি মনে করি। Between the decay of the old in society and the rise of the new, যা প্রাচীন তার সমস্ত ক্ষয়কে আমার বুঝতে হবে এবং যে নতুন তার আবির্ভাবকে আমার বুঝতে হবে। উৎপল দত্ত বলছেন between complex and simple, যা কিছু জটিল এবং যা কিছু সহজ তাই নিয়ে আমাকে নাটক লিখতে হবে। between poetry and dramatic prose,
পদ্য এবং গদ্যের রহস্য উন্মোচন করতে হবে, কবিতা ব্যবহার করতে হবে নাটকে, কিংবা নাটকে কবিতা খুঁজে পেতে হবে। বলছেন উৎপল দত্ত, between the finiteness of each of my characters and the infinity of a recreated myth, একটা চরিত্রের সীমা এবং সেই চরিত্রের বাইরে দাঁড়িয়ে থাকা অনন্তের যে হাতছানি, দুটোই আমাকে বুঝতে হবে। বলছেন উৎপল দত্ত, the political theatre must not only deal with day-to-day political issue, খালি প্রত্যেক দিনের রাজনৈতিক প্রশ্ন নিয়ে আলোচনা করাই রাজনৈতিক থিয়েটারের কাজ নয়, but must also transcend it, এই প্রাত্যহিকতাকে সে ট্রান্সেন্ড করবে, পার হয়ে যাবে, to create proletarian myths, সর্বহারা নতুন কাহিনী তৈরি করার জন্য। only then would it fulfill its task as revolutionary theatre, এবং একমাত্র তখনই সে রাজনৈতিক থিয়েটারের যে সীমারেখা তাকে পার হয়ে থিয়েটারের দিগন্তকে টাচ করতে পারবে। তাহলে স্বয়ং উৎপল দত্তের কথায় রাজনৈতিক থিয়েটার রাজনৈতিক হবে এবং তাকে থিয়েটারও হতে হবে, এটা তার প্রধান লড়াই। শুধু রাজনীতি হলে যেমন হবে না, তেমনি শুধু থিয়েটার হলেও হবে না। আর এই শিল্প আর সামাজিক প্রশ্ন, এটাকে মেলাবার লড়াই আমাদের লড়াই এখনো চলছে। সেই অসমাপ্ত অবস্থায় দাঁড়িয়ে আমি থিয়েটারের মানুষ, থিয়েটারের কথা বলবো না তা হয় না, তাই একটি ছোট্ট ব্রেক্সটের নাটকের একটি সামান্য অংশ থেকে, যে সোয়াইগারের যুদ্ধের কথা হচ্ছিল, তার প্রথম দৃশ্যটা একটু পড়তে চাই, পড়ে আমার আলোচনা শেষ করব। যেখানে আপনারা দেখতে পাবেন যে কিরকম করে সেই মুহূর্তে হিটলারের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা সোয়াইকের গল্প আমাদের আজকের গল্প হয়ে উঠতে চাইছে। একদম প্রথম দৃশ্য, একটা ছোট্ট একটা দৃশ্য, সেটাতে শুরু হচ্ছে। আমারই দুর্বল বাংলায় এটা দাঁড়াচ্ছে এরকম। হিটলার বলছেন, হিটলারের কথা, মাননীয় পার্টি সদস্যরা, আমার লৌহ কঠিন দুটি হাতে জার্মানি শৃঙ্খলায় বাঁধা রয়েছে। যেমন ছিল পরিকল্পনা, ঠিক তেমনি কাজ হয়েছে। এবার জয় করতে হবে গোটা দুনিয়াটা এবং সেই দুনিয়ার মানুষ। আমি মোটেই ওড়াচ্ছি না কল্পনার ফানুষ। কিছু ট্যাঙ্ক, কিছু ক্ষেপণাস্ত্র আর অল্প কিছু মনোবল পেলে এ কাজ করা যায় অবহেলে। তার আগে আমার প্রিয় পুলিশ এবং ঝটিকা প্রধানদের কাছে আমার একটা জরুরি প্রশ্ন আছে। সাধারণ মানুষ, সাদামাটা মানুষ আমায় কি চোখে দেখে? শুধু জার্মানিতে নয়, ধরুন অস্ট্রিয়ায় কি চেকো কি যেন বলে ওকে, বুঝি না, অত আলাদা আলাদা নামে কেন যে ডাকে। আমার তো ম্যাপে সব দেশকে একরকমই থাকে। যাই হোক, ধরুন ওই চেকোস্লোভাকিয়ায় মানুষজন কি চোখে দেখে আমার? সে কি আমার দিকে আছে? সে কি আমার ভালোবাসে? সংকটের সময় সে কি দাঁড়াবে আমার পাশে? রাজনীতিক বক্তা, যোদ্ধা, মহান শিল্পী, আমার কোন গ্রুপটা ওদের বেশি মন কাড়ে? সোজা কথায় ওদের মনোভাবটা কি কেউ বলতে পারে? হিটলারের একজন চামচা হিমলার বলছে, প্রভু ওরা ভক্তিতে অবনত। হিটলার বলছে, বুঝলাম, ভক্তির জন্য ওরা ছাড়তে রাজি কত? মানে বলতে চাইছি, ওদের যা কিছু আছে সব তুলে দেবে কি আমার পায়ের কাছে? কারণ ওদের সবই তো আমার যুদ্ধের জন্য দরকার। কারণ যত বড় প্রতিভাই হই, আমি তো মানুষ ছাড়া আর কিছু নই। হিমলার বলছে, প্রভু একথা আমি মানতে রাজি নই। হিটলার বলছে, ধন্যবাদ ধন্যবাদ, আমিও যে পুরোপুরি মানি কথাটা তা নয়। তবু মাঝে মাঝে আমার তো দুশ্চিন্তা হয়, ঘুম আসে না, মাথাটা ছেড়ে যেতে চায়। ভাবি, হায় হায়, ইউরোপের সাধারণ মানুষ কি চোখে দেখে আমায়? তখন হিটলার ভক্ত হিমলার বলছেন, হে ফুয়ারার, সে এক হাতে আপনাকে করে পূজা, যেমন সে তার ঈশ্বরকেও করে, অন্য হাতে সে আপনাকে দেয় প্রেম। প্রভু আপনি রয়েছেন সাধারণ মানুষের হৃদয় মন জুড়ে। যেমন জার্মানিতে তেমনি গোটা ইউরোপে সে মরবে যে পড়বে আপনার কোপে। হাইল হিটলার, সবাই বলে হাইল হিটলার, এবং এখানে প্রথম দৃশ্য শেষ হয়। আমরা কি সেই মুহূর্তে কাছাকাছি নয় যখন প্রায় আমাদের হাইল জয় ভারত বলার মতো দিন কাছাকাছি পড়েছে, এবং সামরিক কায়দাটি বলতে হবে জয় হাই বন্দে মা হাই। সুতরাং সেই অবস্থার মুখোমুখি আমরা এসে গেছি। ব্রেক্সটের নাটকের মধ্যে সেই চিরকালের ইশারা। সুতরাং রাজনৈতিক থিয়েটার এবং থিয়েটার সবই থিয়েটার হিসেবে কি দাঁড়ালো, সেটাই মূল কথা। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা এতক্ষণ ধরে আমার এত কথা শুনলেন।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, ভালোবাসা জানাবেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ।